আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরা অনেকে ভালো আছো। আজকে আমরা বীজগণিতের খুঁটিনাটি বিষয়ে আলোচনা করব। আচ্ছা, এখন বীজগণিত কি জিনিস সে সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। তারপর আমরা অজানা সংখ্যা সম্পর্কে জানবো। ঠিক আছে, এখন অনেক কিছু আছে যার মান আমরা জানি, অনেক কিছু আছে যার মান আমরা জানি না। ঠিক আছে, এখন তুমি হয়তো জানো, তুমি যে জিনিসগুলো বাজারে যে কিনো সেগুলোর দাম সম্পর্কে তোমার একটা আইডিয়া আছে। হ্যাঁ, এখন হতে পারে সেটা চিপসের দাম 10 টাকা, সেই ছোট থেকে শুনে আসে 10 টাকা এখনো আছে। তুমি এর মান জানো, এটা হচ্ছে 10, তুমি তার মান জানো। কিন্তু এমনও কিছু জিনিস আছে যার মান তুমি হয়তো জানো না, না শুনে হয়তো বের করতে পারতেছো না। যেমন ধরো আমার বয়সটা, আনাস ভাইয়ের বয়স কত, তোমরা হয়তো অনুমান করবা, কিন্তু সঠিকটা তো তোমরা জানো না, তাই না? তো এরকম অনেক জিনিস আছে যেগুলো আমরা জানি না, আর অনেক জিনিস আছে যার মানগুলো আমরা সুনির্দিষ্টভাবে জানি, যেটা এত। এখন এই যে জানি না, তাহলে এইগুলোর তো একটা সংখ্যা আছে। ধরে নাও যে আনাস ভাইয়ের বয়স কত, তোমাকে জিজ্ঞাসা করো, তুমি জানো না এটা কত। হ্যাঁ, তুমি জানো না। এখন তুমি কত সংখ্যা লিখবা? আন্দাজে তো লিখতে পারো না। তখন তোমাকে অজানা সংখ্যা লিখতে হবে, যেটা তুমি জানো না সেই সংখ্যাটা তুমি লিখবে। সেই সংখ্যাটা কি হতে পারে? হতে পারে সেটা কোনো এক্স হতে পারে, ওয়াই হতে পারে, অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত ছোট হাতের, অবশ্যই ছোট হাতের হতে হবে, এ থেকে জেড পর্যন্ত যতগুলো লেটার আছে এই সব করে তুমি লিখতে পারো। যে কোনো একটা দিন প্রকাশ করতে পারো যে আনাস ভাইয়ের বয়স হচ্ছে এক্স বছর। যেহেতু জানো না, তুমি এক্স লিখে দিলা, হ্যাঁ আনাস ভাইয়ের বয়স এক্স বছর। এখন তোমাকে একটা সম্পর্ক দেওয়া হলো, তুমি জানো না আনাস ভাইয়ের বয়স কত, কিন্তু তোমাকে বলে দেওয়া হলো যে তোমার ফাহিম ভাইয়ের যে বয়স, তার বয়স হচ্ছে আনাস ভাইয়ের বয়সের থেকে 1 বছর কম। এতটুকু তুমি জানো যে তার বয়স 1 বছর কম, আমার যা বয়স হবে তার থেকে 1 বছর কম। এখন তুমি যদি ধরেই নিয়েছো যে আনাস ভাইয়ের বয়স হচ্ছে এক্স, তাহলে ফাহিম ভাইয়ের বয়স কত লিখতে পারি আমরা? এক্স মাইনাস 1, অর্থাৎ আনাস ভাইয়ের বয়স হচ্ছে এক্স, ফাহিম ভাইয়ের বয়স হচ্ছে 1 কম। তুমি কিন্তু এমন ধরতে পারো না তাহলে আমি ফাহিম ভাইয়ের বয়স ওয়াই কেন ধরলাম না, ওটা তো আমি জানি না, তাহলে ওয়াই কেন ধরলাম? হ্যাঁ, তুমি ধরতে পারতা, কিন্তু তুমি যদি সম্পর্কটা জানো যে তার বয়স আমার তো 1 বছর কম, তাহলে আমার বয়স থেকে 1 বছর কমাই দিলে তুমি ফাহিমের বয়স পেয়ে যাবা। তখন লিখতে পারো যে ফাহিম ভাইয়ের বয়স হচ্ছে এত, আনাস ভাইয়ের বয়স এক্স, ফাহিম ভাইয়ের বয়স এক্স মাইনাস 1। এখন যদি তোমাকে এক্স এর মান বলে দেওয়া হয় প্রশ্নের মধ্যে, যে আচ্ছা ঠিক আছে আমরা হচ্ছে এক্স এর মান হচ্ছে ধরে নাও 20, এক্স সমান সমান 20, তাহলে ফাহিম ভাইয়ের বয়স কত হবে? এখানে 20 বসাই দাও, এখানে -1 হয় কত? 19। ঠিক আছে, যাই হোক, এই হিসাবপত্রটা না বুঝবো পরে, আমি জাস্ট বোঝালাম যে অজানা সংখ্যাটা কি। একটা হচ্ছে সংখ্যা আর একটা হচ্ছে চলক। এই যে যেটাকে আমরা বলতেছি এক্স, অজানা সংখ্যা যেটা, এটার আরেকটা নাম আছে গণিতের ভাষায়, এটাকে বলা হয় চলক। যে জিনিসের মান আমরা জানি না তাকে বলা হচ্ছে চলক। আর যেই সংখ্যাটা আমরা জানি, এই যে 19, এটা একটা নির্দিষ্ট সংখ্যা, মানে নির্দিষ্ট মান আছে 19, 20, 1, এই সকল সংখ্যাকে আমরা বলতেছি কি ধ্রুবক। তাহলে আশা করি বুঝতে পারছি যে চলক কি আর ধ্রুবক কি। ঠিক আছে, আচ্ছা এতটুকু কি ক্লিয়ার? যদি ক্লিয়ার থাকো তাহলে কমেন্টে ডান লিখে জানাও, 1 দিয়ে ডান লিখবে যে প্রথমটার ডান। ঠিক আছে, আর যদি বুঝতে না পারো তাহলে পারে অবশ্যই আমরা জানিয়ে দেবো যেটুকু বুঝতে পারি ধ্রুবক চলক আরেকবার বোঝান। তা আমার মনে হয় যে আরেকটু যদি ক্লিয়ার করি তাহলে তো ভালো হয়। অর্থাৎ অজানা যেগুলোই থাকবে সেটা হতে পারে এক্স ওয়াই, যা থাকবে সবগুলোকে গণিতের ভাষায় বলা হচ্ছে কি চলক। এগুলোকে বলা হচ্ছে চলক। আর একদম 1 থেকে শুরু করে যা আছে, শূন্য এবং মাইনাস যতগুলো আছে, -1, -2, -3 যা আছে সবগুলোই হচ্ছে ধ্রুবক, অর্থাৎ যার মানটা আমরা জানি। তুমি এখন জেনেছো যে ফাহিম ভাইয়ের বয়স হচ্ছে 19, তাহলে ফাহিম ভাইয়ের এই যে বয়সটা এটা ধ্রুবক 19 জেনে গিয়েছো। সংখ্যা যখন জেনেছো সেটা হচ্ছে 19, তাহলে এটাকে বলা হয় সংখ্যা আর এটা হচ্ছে চলক। গণিতের ভাষায় এগুলোকে বলা হচ্ছে যে সংখ্যা বা ধ্রুবক, আর এটাকে বলা হচ্ছে অজানা সংখ্যা বা চলক। আশা করি চলক এবং ধ্রুবক নিয়ে আমাদের আর কোনো ইয়ে থাকবে না। ঠিক আছে, এবার আমরা একটু দ্বিপদী এবং ত্রিপদী রাশি সম্পর্কে একটু জানি। আচ্ছা, আমরা বাংলায় যখন বলি যে আমি ভালো আছি,
এটা একটা কি, এটা একটা বাক্য, ঠিক আছে। ইংলিশ হয় না বলে আই এম ফাইন, এটা একটা সেন্টেন্স। তাহলে ইংলিশের ভাষায় বলা হচ্ছে কি সেন্টেন্স, বাংলায় বলা হচ্ছে বাক্য। তেমনি গণিতের ভাষায় একটা লাইনকে বলা হচ্ছে রাশি। ধরো এটা একটা রাশি, এটা একটা লাইন, ধরো x প্লাস 2a প্লাস 3b মাইনাস 4, ঠিক আছে। এই যে একটা লাইন, এটা এটা যেহেতু গণিতে আছে, তাহলে এটাকে আমরা কি বলবো, রাশি। এটাকে বলবো আমরা রাশি, ঠিক আছে, রাশি। বাংলায় যদি কোনো বাক্য লিখে, যেমন বীজগণিতের খুঁটিনাটি, এইটা হচ্ছে একটা বাক্য, ঠিক আছে। বাংলায় বলছে বাক্য, আর সেটা যদি গণিতে হয় তাহলে বলবো আমরা রাশি। এই হচ্ছে রাশি। আচ্ছা, বুঝলাম রাশি কি জিনিস। এবার আমরা জানবো কি দ্বিপদী রাশি সম্পর্কে। দ্বিপদী নাম শুনে আমরা বুঝতে পারছি যার দুইটা পদ থাকবে, যার দুইটা পদ থাকবে সেটাই হচ্ছে দ্বিপদী রাশি। আর একটা রাশি সেটা হচ্ছে ত্রিপদী রাশি, যার তিনটা পদ থাকবে, যার তিনটা পদ থাকবে সেটা হচ্ছে ত্রিপদী, আর যেটা দুইটা পদ থাকবে সেটা হচ্ছে দ্বিপদী। কিভাবে বুঝবো যে পদ কয়টা আছে? এখন এই রাশিটাই ধরো, এখানে কয়টা পদ আছে আমরা তো বোঝার মতো সিস্টেম এখন আমরা শিখি নাই। যারা জানো তারা তো জানোই। মনে রাখবা যে আমরা তো জানি যে কোনো দেশ আলাদা হয় বর্ডারের মাধ্যমে, তাই না? বর্ডারের মাধ্যমে আলাদা, একটা বর্ডার লাইন থাকে, সে লাইনের মাধ্যমে আলাদা হয়ে যায় দুইটা দেশ। তেমনি একটা রাশির মধ্যে পদ আলাদা হয় যখনই দেখবা যে যোগ আছে এবং বিয়োগ আছে। যেখানে যোগ থাকবে, যেখানে বিয়োগ থাকবে, মনে করবে একটা বর্ডার লাইন আলাদা করে দিবা। সিম্পল। ধরো এটা, ও না, এখানে দেখি, এখানে একটা, এখানে কি আছে, প্লাস আছে, তাহলে এটা একটা বর্ডার। আমি একটু ভালো করে বুঝাই। এখানে প্লাস আছে, আমি কি বলেছি, যোগ এবং বিয়োগের ক্ষেত্রে, শুধুমাত্র যোগ এবং বিয়োগের ক্ষেত্রে এখানে প্লাস আছে আলাদা। এটা একটা পদ, এটা একটা পদ, আবার প্লাস আছে, আবার আলাদা করো, এটা একটা পদ, এখানে আলাদা করো, এটা একটা পদ। তাহলে পদ কয়টা পেলাম? 1 2 3 4টা পদ পেলাম, ঠিক আছে। যেখানে যোগ এবং বিয়োগ থাকবে সেখানে তোমরা বর্ডার মনে করবে, এটা বর্ডার, এটা আন্তর্জাতিক সীমানা মনে করে নিবা। এইটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ। তাহলে এখানে পদ আছে কয়টা? দেখো তোমার কাছে রাশি দিবে, বলবে এই রাশিতে কয়টা পদ আছে, 1 2 3 4টা পদ আছে, ঠিক আছে। এখন আমরা দ্বিপদী সম্পর্কে একটু দেখি কেমন হয়। দ্বিপদী দেখতে আসলে কেমন হয়। x প্লাস 4x, এখানে প্লাস আছে না, তার মানে এখানে আলাদা হয়ে গেল, এটা একটা পদ, এটা একটা পদ, এখানে দুইটা পদ আছে, তার মানে এটা একটা দ্বিপদী রাশি, ঠিক আছে। আবার দেখি 4 - 6a, এখানে মাইনাস আছে, তাহলে এটা কি, এটা একটা পদ, এটা একটা পদ, দুইটা পদ হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এখন যদি এরকম লিখি 4 - 6a প্লাস 3y ভাগ 4c, ঠিক আছে। এখানে কয়টা পদ হলো? এখানেও দেখো একটা, দুইটা, অর্থাৎ দুইটা বর্ডার পেয়েছি আমরা জায়গায়। আমরা বলেছিলাম শুধুমাত্র প্লাসে এবং মাইনাসের ক্ষেত্রে আলাদা হয়ে যাবে। মাইনাস আছে, এখানে একটা আলাদা হবে, এখানে একটা আলাদা হবে। তাহলে এখানে আমরা হচ্ছে পদ পেলাম কয়টা? একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এই সম্পূর্ণটা একটা। এখন বলবো যে এখানে আলাদা হবে না, কারণ এখানে ভাগ আছে। আমি তো বলি নাই যে ভাগ এবং গুণ আলাদা হবে না, গুণ এবং ভাগ এটাতে পদ আলাদা হবে না, শুধুমাত্র যোগ এবং বিয়োগের ক্ষেত্রেই পদ আলাদা হবে। এতটুকু মাথায় রাখতে হবে। এই সম্পূর্ণটা মিলেই কিন্তু একটা পদ, এটা একটা পদ, এটা পদ। তাহলে এখানে তিনটা পদ আছে, তাহলে এটা হচ্ছে ত্রিপদী, এটা ত্রিপদী। এখন যদি এরকম থাকতো, দিলাম x ইন্টু y প্লাস ca ভাগ 3y, যদি এরকম হইতো, এখানে কয়টা পদ আছে, এখানে কয়টা পদ আছে, দেখো গুণ, গুণে কিন্তু পদ আলাদা হবে না, প্লাস এখানে পদ আলাদা হলো, এটা একটা পদ, এটা একটা পদ হয়ে গেল। ca ভাগ, ভাগে কি আলাদা হয়? হয় না, 3y, এটা একটা পদ, ঠিক আছে।
তাহলে এই হচ্ছে যে পদ কিভাবে আলাদা হয় সেটা তোমাদের জন্য বাসার কাজ, মানে তোমার বাসার কাজ বলতে তোমরা কমেন্টে লিখতে পারো কয়টা পদ আছে এই জায়গায়, এখানে লিখে জানাবো কয়টা পদ আছে। এটা তোমাদের কমেন্টের কাজ থাকবে, জানাবা যে এখানে তোমাদের কয়টি পদ আছে। আচ্ছা, এবার আমরা এই যে বীজগণিতের যোগ বিয়োগ সম্পর্কে একটু আমরা শিখবো, ঠিক আছে? যোগ বিয়োগ নিয়ে আমরা একটু আলোচনা করি যে বীজগণিতের এই রাশিগুলোকে কিভাবে আমরা যোগ করব, কিভাবে বিয়োগ করব। আর হ্যাঁ, তোমরা হচ্ছে যে ফাহিম ভাইয়ার সূত্রের উপরে ক্লাস আসবে, সেটা দেখলে আশা করি সূত্র নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। আমি সূত্র আজকে যাব না, সূত্রের ভিডিও আসবে সামনে। আচ্ছা, আমরা যোগ সম্পর্কে আগে একটু দেখি কেমন করে যোগ করতে হয়, ঠিক আছে? এখন আমি একটু কথা বলি, কিছু কথা আমি বলে রাখি। তোমাকে বলা হলো তোমার দুই হাতের আঙ্গুল কয়টা, তুমি গুনতে শুরু করেছো 1 2 3 4 5 6 7 8 9 10 11, হইল কিছু? তোমাকে বললো আঙ্গুল গুনতে, তুমি নাক কেন ধরলা? আমি কিন্তু কোনো সময় নাক ধরেছি, তার মানে 11 হয়ে গেছে। তোমাকে আঙ্গুলে গুনতে হবে, তুমি এমন নাক নিতে পারবা না, আঙ্গুলের সাথে আঙ্গুল দিলে যোগ হবে। বলে চোখ কয়টা, তুমি গুনতেছো 1 2 3 4 5, হইলো 1 2, চোখ আছে দুইটা, তুমি চোখের মধ্যে তো ভুরু নিতে পারবা না, নাকও নিতে পারবা না। তোমাকে বলে একটা খামার গরু কয়টা, তোমাকে গরুই গুনতে হবে, গরু কয়টা। তুমি গরুর সাথে ছাগলের যোগ করতে তো পারতেছো না, তুমি তো প্রাণীর সংখ্যা চাইনি, তোমাকে সাথে গরুর সংখ্যা, তুমি আলাদা করে গরুর সংখ্যা বের করবা। ঠিক তেমনি বীজগণিতে যখন যোগ বিয়োগের কথা বলে ম্যাক্সিমাম যেখানে ভুল করে, এই যে এক্স ওয়াই সি যাই থাকুক না কেন, এক্স এর সাথে এক্স এরই যোগ হবে, এক্স এর সাথে এক্স এরই গুণ হবে। ওরা করে কি এক্স ওয়াই সি সব একসাথে করে দেয়, ভুল হয়েছে। কিভাবে হয় সেটা আমরা জানাবো, আগে এতটুকু বুঝে রাখো যে যার সাথে যার গুণ যোগ করতে বলবে, ভাগ করতে পারে, তার সাথেই হবে। আচ্ছা, যেটা বলছিলাম যোগের বিষয়টা, যার সাথে যার বলবে তার সাথে তাকেই যোগ করতে হবে, ঠিক আছে? কেমন? এখানে 4 3 2 আছে, তার মানে এখানে কিন্তু y 2y এটা আলাদা। মিল আছে কার মধ্যে? এই দুটো কিন্তু সমজাতীয়। মানে মনে করে এটা তোমার হচ্ছে হাতের আঙ্গুল, যেটা বললাম এটা হাতের আঙ্গুল, এটা হাতের আঙ্গুল, কিন্তু এটা হচ্ছে নাক। তোমার হাতের আঙ্গুলে যোগ করতে হবে, এর সাথে একেই যোগ করতে হবে, তুমি এর মধ্যে y আনতে পারবা না। তা তোমার এই যে 4 আর এই যে 3, এই দুটোকে তোমাকে যোগ করতে হবে, 4a + 3a এটা যোগ করতে হবে। তুমি এর মধ্যে 2y নিতে পারবা না, যেটা বলতে চাচ্ছিলাম। কত হয়? 7a লিখলা, 7a + 2y, এটা হচ্ছে তোমার অ্যানসার, ঠিক আছে? কিন্তু এমন করা যাবে না সব আমি যোগ করে দিলাম 4 3 2 9ay, এটা করা যাবে না, এটা ভুল। এটা করতে হবে, তোমাকে এর সাথে একই করতে হবে, তুমি এর মধ্যে y নিতে পারো না, এটা হবে না। যোগের ক্ষেত্রে এভাবে আমরা যোগ করতে পারি, অর্থাৎ সমজাতীয় চলকগুলোকে আমরা যোগ করব। এখন যদি এখানে এমন থাকতো যে আমরা আরো দিলাম, ধরো এরকম যদি থাকে, তাহলে কি হবে? এর যে 2y ছিল এখানে আমরা 4y করে দিতে পারবো, 4y করে দিতে পারবো। এই ক্ষেত্রে সম্ভব, অর্থাৎ y এর সাথে y যোগ হবে, এর সাথে a এর যোগ হবে, মানে যে থাকবে তার সাথে তাকে যোগ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা একটু বিয়োগটা শিখি, বিয়োগটা কিভাবে করব। এবার আমরা বিয়োগটা দেখি কিভাবে করা যায়। একই কাহিনী, 4x - 3x - 4y লিখলাম। তাহলে এই যে 4x এর মধ্যে থেকে তোমার 3x বাদ দিতে হবে, মানে মনে করো তোমার কাছে 4টা x আছে, তার মধ্যে থেকে তুমি 3টা x বাদ দিয়ে দিবা, কত হয়? 1x হয়। তাহলে তুমি শুধু x লিখো, একটা x আছে, ঠিক আছে? তোমার কাছে একটা x আছে, আর কিছু নেই, মানে ধরে নেওয়া মনে মনে 1 আছে, ঠিক আছে? এই জন্য আমরা এখানে 1 বসানো লাগে না, এটা এভাবেই থাকবে। এই যে মাইনাস বসবে, আর এই যে 4y, এখানে তার কিছু নাই, তাহলে 4y, x - 4y, এটা হচ্ছে आंसर, ঠিক আছে? এখন যদি আবার এখানে এরকম, মানে এই যে আমি তো x এর পর লিখছি, এটা আলাদা হতে পারে, কেমন হতে পারে?
তোমার এখানে 5x হতে পারে -4y - x, এমনও হইতে পারে। এখানে কিছু নেই মানে কি আছে, তাই 5x এর ভিতর থেকে একটা x বাদ দিলে কত হয়, 4x - 4, কি লিখলাম, 4y, এটা হচ্ছে আনসার। ঠিক আছে, এখানে আমরা বিয়োগগুলো করবো, সমজাতীয় যেগুলো থাকবে না তার মধ্যে থেকে বিয়োগ করবো, তার মধ্যে থেকে যোগ করবো। এবারটা ইম্পর্টেন্ট একটা জিনিস শেখাবো, সেটা হচ্ছে কি গুণের নিয়মটা। আচ্ছা, এখন আমরা তাহলে গুণ এবং সূচক সম্পর্কে এটা আলোচনা করি। আচ্ছা, এক সময় একটা রাজা মশাই ছিল, হ্যাঁ, তো সে বলতাম সবই পারবো। তো তার কাছে একটা লোক আসে, মূলত সে ছিল একটা গণিতবিদ। সে এসে বলে, আচ্ছা রাজা মশাই, আপনাকে আমরা চ্যালেঞ্জ দেবো। সেটা কি, যে আপনি আজকে যা দিবেন তার দ্বিগুণ দিতে হবে। অর্থাৎ আপনি আজকে যদি 1 টাকা দেন, কালকে আপনার দ্বিগুণ দেওয়া লাগবে, অর্থাৎ 2 টাকা দিবেন। কিরকম, আজকে ধরো দিলে 1 টাকা, এটা প্রথম দিন, দ্বিতীয় দিন হবে তার দ্বিগুণ, অর্থাৎ 2 টাকা দিবেন, এটা 2 নাম্বার দিন। তারপরের দিন তার দ্বিগুণ দিবেন, অর্থাৎ 4 টাকা দিবেন, হচ্ছে 3 নাম্বার দিন। এভাবে আপনি দিবেন। তো রাজামশাই বলে যে হ্যাঁ আমি পারবো, দিব। গল্পটা সম্পূর্ণ না বলে আমি জাস্ট সূচকে কিভাবে এসেছে সেটা। এখানে দেখো প্রত্যেক দিনই কিন্তু দ্বিগুণ দ্বিগুণ করে বাড়তেছে, তাই না? দ্বিগুণ দ্বিগুণ করে বাড়তেছে মানে কি হচ্ছে, 2 গুণ 2 গুণ করে হচ্ছে 2 গুণ 2 গুণ 2 গুণ, এইভাবে আসতেছে না? মিলাই দেখো, এটা প্রথম দিন, এটা দ্বিতীয় দিন, এটা তৃতীয় দিন, এটা চতুর্থ দিন, এটা পঞ্চম দিন। 2 দেখো, না সরি, এটা প্রথম দিন না, দুঃখিত, ব্যক্তিগত ভুল, আন্তর্জাতিকভাবে দুঃখিত। প্রথম দিন 1 টাকাই দিয়েছে, প্রথম দিন 1 টাকাতে 1 আসছে, ঠিক আছে। দ্বিতীয় দিন 2 একে 2, দ্বিতীয় নাম্বার দিন 2 এসছে। তারপরের দিনে কি এসছে, 2 একে 2, আবার 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তাহলে পঞ্চম নাম্বার দিনে কত হলো, 16। তাহলে এইভাবে যদি গুণ করতে থাকি আসতেই থাকবে, তো আসতেই থাকবে, তাই না? হ্যাঁ, এখন এই যে আমি একই সংখ্যাকে বারবার গুণ আকারে লিখতেছি, এই এককে আমরা বাদ দিয়ে দিই, এটা খুব ঝামেলা করতেছে আমাদের। এই যে একই সংখ্যা বারবার গুণ আকারে করতেছে, আমি যদি 3 কে একই সংখ্যা বারবার গুণ করি, 3 গুণ 3 গুণ 3 গুণ, এভাবে গুণ করতে থাকি, কিংবা 4 গুণ 4 গুণ করতে থাকি, ঠিক আছে। তাহলে এই যে এইভাবে আমি একই সংখ্যাকে বারবার গুণ করতেছি, এই একই সংখ্যা বারবার গুণ করতেছি, এইভাবে লিখতে গেলে খাতায় আমাদের জায়গা থাকবে না। বলা হলো যদি আমাকে এই হিসাব করতে বলা হয়, আমাদের খাতায় গুণ করেই যাবো, তো করেই যেতে হবে। তোমরা একটা কাজ করবে, এই যে এই ধারাবাহিকতা, আমি তো 3 নাম্বার দিনে 4 টাকা পেলাম, তোমরা 40 নাম্বার দিনে কত হয় একটু বের করো তো, এভাবে গুণ করে, 4 আছে না, এইভাবে গুণ করো, আরো 2, 8 গুণ 2, 16, এভাবে তোমরা বাইর করো তো 40 নাম্বার দিনে কত হয় দেখো তো। আচ্ছা, অনেক লেখা লাগবে, তাই আমরা এত লেখার দরকার না, আমরা শর্টকাট বুদ্ধি অ্যাপ্লাই করি। কেমন শর্টকাট বুদ্ধি, এখানে দেখো, এগুলো মুছে দিলাম, এগুলো দরকার নেই। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে কত হলো, 16। তাহলে মোট কত হয়েছে জায়গায়, 16 হয়েছে। হ্যাঁ, ঠিক একই কাজ, 2 কারো কতবার দিয়েছি, 1 2 3 4 বার গুণ আকারে করেছি, ফলে 16 এসছে। এখান থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি, আমরা একই সংখ্যাকে যখন বারবার গুণ আকারে লিখবো, তাহলে এখানে আমরা যেহেতু 2 বারবার গুণ হয়েছে, সেটা আমরা 2 নিব, এবং 2 কয়বার গুণ আকারে এসেছে, 1 2 3 4 বার গুণ আকারে আসছে। তাহলে আমরা 2 এর উপরে পাওয়ার দিব, অর্থাৎ 4, এই যে 4 লিখলাম, 2 এর উপরে 4 দিলাম, 2 এর উপরে এই 4টা হচ্ছে সূচক বা ভিত্তি, সরি সূচক বা পাওয়ার বা ঘাত, যাই বলো না কেন হবে, এটা অনেক নাম আছে, সূচক বলে, কেউ পাওয়ার বলে, কেউ ঘাত বলে। আর এই যে 2, এই 2 হচ্ছে এই 4 এর ভিত্তি বা বেস। হ্যাঁ, এখন আমি এটাকে এইভাবে লিখি, a গুণ a গুণ a, তাহলে না আরো বাড়াই, a গুণ a, তাহলে এখানে কি হবে, এখানে a কে আমরা বারবার গুণ করছি, তাহলে ভিত্তি হবে a, কয়বার আছে, 1 2 3 4 5 বার আছে, তাহলে পাওয়ার দেব কত, 5, ঠিক আছে। আমি যদি c কে গুণ করি, c গুণ c গুণ c, তাহলে কয়বার আছে, 1 2 3 বার আছে, c এর উপর পাওয়ার দেব কত, 3, ঠিক আছে। আচ্ছা, এইভাবে বলতো সূচকের আবিষ্কার হয়েছে। কারণ দেখো তুমি এই যে এর উপরে পাওয়ার 5 মানে কি, এ 5 বার গুণ আকারে আছে, এটার মানেই হচ্ছে এটা, এটার মানেই হচ্ছে এটা যে এ 5 বার গুণ আকারে আছে। তুমি খাতার মধ্যে এত লিখতে গেলে অনেক সময় হবে, সময় লেগে যাবে। তুমি একে 5 বার গুণ করো, তোমার বন্ধু যদি তোমাকে চ্যালেঞ্জ দেয়, তুমি এ হচ্ছে 5 কে 5 বার গুণ করো,
তাহলে তোমাকে এভাবে 5 গুণ 5 গুণ 5 এভাবে লিখতে লিখতে অনেক লিখতে হবে, 10 বার লিখতে হবে। এত ঝামেলার দরকার নেই, তুমি জাস্ট 5 লিখবা, 5-এর মাথায় 10 লিখে দিলা, পাওয়ার দিয়ে দিলা, হয়ে গেল। এখন কথা হচ্ছে যে আমরা এটাকে কিভাবে উচ্চারণ করব। এখানে আমরা বলছি 2 × 2 × 2, এটাকে আমরা কিভাবে বলবো? এটাকে বলার নিয়ম হচ্ছে 5⁻10, a⁻5, এভাবে। এবার একটা মজার বিষয় হচ্ছে যে 2 অর্থাৎ 2 এবং 3 এর ক্ষেত্রে ভিন্ন নিয়ম আছে। কেমন ভিন্ন নিয়ম? তোমরা হয়তো খেয়াল করেছো, যখন আমরা ঘড়ি ব্যবহার করি, ওখানে যখন 1:30 বাজে, 1:30 এবং 2:30 যখন বাজে, তখন কি আমরা বলি যে 1:30 বা 2:30 বাজে? তা তো আমরা বলি না, আমরা কি বলি 1:30, 2:30, তাই না? আর বাকি সব নাম্বারকে আমরা কি বলি 3:30, 4:30, 5:30। ঘড়িতে কিন্তু আমরা এই দুটোকে আলাদাভাবে দেখি। ঠিক তেমনি সূচকের ক্ষেত্রেও এই 2 এবং 3 এর ক্ষেত্রে আমরা আলাদাভাবে দেখি। সবার ক্ষেত্রে 2 টু দি পাওয়ার, এটা হবে 5 টু দি পাওয়ার, এই যে টু দি পাওয়ার হবে। কিন্তু এই যে 2 এবং 3 এর ক্ষেত্রে একটু ভিন্ন আছে। কেমন? 2 কে আমরা বলবো স্কয়ার বা বর্গ, 3 কে বলবো কিউব বা ঘন। ঠিক আছে? কেন বলবো, কেন এটাকে বলতে হবে আমাদের, আচ্ছা সেটাও একটু বলি। এখানে এটা একটা বর্গ, জ্যামিতির বর্গ, ঠিক আছে? বর্গের 4টা বাহুই কিন্তু সমান, ঠিক আছে? এটা একটা বর্গ, আবার চতুর্ভুজ, যেহেতু 4টা ভুজ আছে সেটা চতুর্ভুজ, এটা তোমরা জানো। তাহলে এটার ক্ষেত্রফল আমরা কিভাবে বের করি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। কি করি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। এটা করলে তো আমরা এটার ক্ষেত্রফল পাবো। এটা যদি 2 হয়, তার মানে এটাও 2, এটাও 2, এটাও 2, তার মানে 2 গুণে 4, এটা হচ্ছে 4, তাই না? আমরা 2টা বাহুকে গুণ করলে এটা পাচ্ছি। এটা একটা বর্গ, তার মানে 2টা বাহুকে গুণ করলে আমরা এর মানটা পাবো 2টা। এই জন্য 2কে আমরা বলতেছি কি বর্গ বা কিউব, সরি বর্গ বা স্কয়ার। এবার 3কে আমরা বলছি ঘন বা কিউব। কেন ঘন বা কিউব বলতেছি? আচ্ছা, একটা ঘন আকার, একটা বস্তু আকার, একটা ঘনক তৈরি করি আমরা। হ্যাঁ, একটা বাক্স ধরে নাও, এটা একটা বাক্স। তো এই বাক্সের আয়তন বা ক্ষেত্রফল আমরা বের করতে চাই। তো এটা আমরা কিভাবে বের করি? এটার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। ঠিক আছে? ধরে নাও এটা হচ্ছে 3 করে, প্রত্যেকটা বাহু 3, তাহলে দৈর্ঘ্য কত? 3, প্রস্থ 3, উচ্চতাও 3, 3 × 9, 3 9 27। এটা কত হচ্ছে? এটা 27, আর এটা 4। তাহলে দেখো আমরা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কয়টা মাত্রা? 3টা মাত্রাকে গুণ করতেছি। 3টা মাত্রাকে যেহেতু গুণ করছি, সেহেতু 3কে আমরা বলতেছি ঘন। মানে যেহেতু এটা ঘন বস্তু, ঘন বস্তুর ক্ষেত্রে আমরা 3টা মাত্রাকে গুণ করি, সেহেতু এটাকে বলছে ঘন বা কিউব। ঠিক আছে? এই জন্য এটাকে কিউব বলতেছি, এটাকে আমরা স্কয়ার বলতেছি বা বর্গ বলছি। এখন আমরা কিন্তু গুণ শিখে গেছি তো মধ্যে। কেমন? যদি a গুণ a করি তাহলে কি হবে? a স্কয়ার। a স্কয়ার মানে এর উপর পাওয়ার হবে কত? 2। ঠিক আছে? আবার যদি আমরা a কে 3 বার গুণ করি, a গুণ a গুণ a, তাহলে a কিউব। ঠিক আছে? a কিউব। এখন কথা হচ্ছে আমি কেন এখানে স্কয়ার দিলাম? বুঝলাম এখানে এই 2 বার গুণাকার আছে বলে আমি স্কয়ার দিয়েছি, কিন্তু কেন এখানে স্কয়ারে আমি কেন দিয়েছি? এখানে 2 কেন দিলাম? এটা প্রশ্ন হতে পারে। কেমন প্রশ্ন? আবার এখানে আমরা কিউই বা কেন 3 কেন হলো? 3 বার গুণাকার আছে বুঝলাম, 3 বার গুণাকার থাকলে আমি কেন ওখানে দেব? তার উত্তর হচ্ছে এটা এই যে এই এ এবং এইটা একটা এ, এই যে এ এবং এটা একটা এ, এর উপর কি কোনো পাওয়ার নাই? কিছু নাই মানে কি? কিছুই নাই না? আছে, নেই, কিন্তু মনে মনে এখানে কিন্তু একটা 1 আছে, তাই না? আবার এই এই এর পাওয়ারও কিন্তু হচ্ছে 1। তাহলে দেখো 1 আর 1 যোগ করলে কত হয়? 2 স্কয়ার হইল। মজা না?
আবার এখানে দেখো এর পাওয়ার এটার পাওয়ার হচ্ছে কত 1, এটা 1, এটা 1, তাহলে যোগ করো কত হয় 3 হয়। তাহলে সূচক কি জিনিস বুঝলাম এবং এইগুলো গুণ কিভাবে হয় সেটাও বুঝলাম। এখন যদি তোমাদেরকে বলা হয় যে এটা একটু গুণ করো তো, কই লিখবো এখানে একটু হালকা করে বুঝি, তোমাকে পাওয়ার দিয়েই দিল ধরে নাও, এই যে গুণ, হ্যাঁ সি টু দি পাওয়ার 4, সি টু দি পাওয়ার সরি সি কিউব, এই দুটোকে গুণ করলে কত হয়? তাহলে আমরা এখানে কি ভিত্তি সি সি দুটো একই আছে তাই না? তো যেহেতু একই আছে সেহেতু আমরা এখানে সি এই দিব, যখন একই থাকবে বসাবো এটা, সি এর সাথে সি কে গুণ করতে হবে। এখানে আমরা বি অন্য এ হতে পারে জেড হতে পারে, ওগুলো কিন্তু গুণ করা যাবে না, সি এর সাথে সি কে গুণ করতে হবে। সি এখানেও সি, তার মানে সমজাতীয়, এখানে আমরা সি লিখলাম। এবার উপরে পাওয়ার যেটা আছে না এটাকে আমরা যোগ করে দিব, 4 আর এই যে 3 এটা আমরা যোগ করব, কত হয় 7 হয়, সি টু দি পাওয়ার 7। এইভাবে হচ্ছে আমরা গুণ করব। আবার যদি বলা হয় এইভাবে যদি থাকে এ টু দি পাওয়ার এ কিউব আবার প্লাস দিস দেখছো ইন্টু বি স্কোয়ার ইন্টু সি কিউব ইন্টু এ টু দি পাওয়ার হচ্ছে ধরে নাও 5 ইন্টু সি টু দি পাওয়ার সি ওই সি স্কোয়ারে ধরো। আচ্ছা বলে এটাকে গুণ করো, তাহলে দেখবো প্রথমে এ আছে, তাহলে এ আর আছে মানে এই এ এর সাথে আর সামঞ্জস্যপূর্ণ কি আছে কিনা দেখো তো, এই যেখানে একটাই আছে, তাহলে এটার সাথে এটা হবে, তাহলে এর পাওয়ার কত 3 আর এটার পাওয়ার হচ্ছে 5, তাহলে 3 আর 5 আমরা যোগ করবো, আগে বেসটা লিখবো ভিত্তি এ, এখানে হবে এ 3 আর 5, এটাকে আমরা যোগ করব, কত হয় 8 হয়, 8 লিখে দিলাম। ঠিক আছে, এরপরে কি আছে বি আছে, বি এখানে কার আছে দেখো, বি কিন্তু আর নাই সেহেতু বি এখানে এমনিতেই বসে যাবে। এখন কথা হচ্ছে এখানে আমি কি চিহ্ন দিব, এখানে এই সম্পর্ক কিন্তু গুণের, যখন গুণের সম্পর্ক আছে তাহলে আমাকে গুণে দেওয়া লাগবে, আমাকে আলাদা করে ইনটু দিতে হয় না, যখন গুণ হয় তখন মাঝখানে ফাঁকা রাখা লাগে। যেমন এখানে কিছু ছিল না মানে কি মনে মনে কিন্তু 1, তেমনি এইভাবে যখন দুইটা সংখ্যা বা রাশি বা চলকের মাঝখানে কিছু থাকবে না তার মনে করতে হবে সেখানে মনে মনে গুণ আছে। যেমন এটার আগে কিছু নেই মানে কি এখানে একটা প্লাস আছে, এখানে কিছু নেই মানে এখানে গুণ আছে, এরকমই আর কি বিষয়টা। তো আমরা এখানে কিছু দিলাম না মানে গুণ আছে। এরপরে সি আছে, সি বসাইলাম, সি বসাইলাম, এবার সি এর পাওয়ার এখানে 3 আর কি সি আছে, এখানে আর কি সি আছে, এর পাওয়ার কত 2, তাহলে 3 আর 2 এর 5, এবার 5, এটাই হচ্ছে অ্যান্সার। মজার না বিষয়টা? এবার যদি ভাগের কথা বলি, ভাগ ঠিক সেম হবে, জাস্ট আমরা গুণের বেলায় এটাকে যোগ করছিলাম, ভাগের বেলায় বিয়োগ করে দিব। আচ্ছা দেখি ভাগ কিভাবে হয়। এবারে দেখো ভাগ, আমি আগেই বলেছি যে গুণের ক্ষেত্রে আমরা পাওয়ারে পাওয়ারে যোগ করতাম, তো ভাগের ক্ষেত্রে পাওয়ারে আমরা বিয়োগ করব, এতটুকু মাথায় রাখলেই হবে অন্তত। যেমন ধরো বললাম যে এ স্কয়ার ভাগ এ কি হবে, এখানে কিছু নেই মানে কি 1 আছে, পাওয়ারে পাওয়ারে মাইনাস হবে, এ ছিল এ বসাইলাম, এখন 2 এর ভিতরে 1 মাইনাস করলে কত হয় 1 হয়, আর 1 না লিখলেও হবে, তার মানে এই দুইটা এর ভিতরে আমরা একটাই ভাগ করলাম, কত হয় এ, মানে এখানে গুণ আকার ছিল, এখানে এ স্কয়ার মানে কি এ গুণ এ হবে আছে, এটাকে আমরা ভাগ করব একটা এ দিয়ে, তাহলে এ আর এ কেটে গেল, থাকলে কত এ এ এভাবে এসছে। এখন যদি বলি যে এখানে a4 ভাগ a স্কয়ার, তার মানে কি a4 মানে কি 4টা এই গুণ আকারে আছে অবশ্যই, 1 2 3 4 ভাগ 2টা a গুণ a, তার মানে a আর a কাটা গেল, a আর a কাটা গেল, থাকলো কত 2টা, তার মানে a স্কয়ার। ঠিক সেম দেখো 4 এর মধ্যে 2 বাদ দাও, 2 থাকে এই একই কাহিনী। এখন কথা হচ্ছে যদি সমজাতীয় না হয় তাহলে কি এরকম হবে, তাহলে আর কি ওইভাবেই থাকবে। যেমন ধরো যে বি
দি পাওয়ার 2 ভাগ a, তাহলে কি হবে, এটাই বসবে, এভাবেই থেকে যাবে, এভাবেই থেকে যাবে, কিন্তু আমরা এভাবে লিখতে পারি, এটাই বসাই দিতে পারি, এভাবে হতে পারে। এখন যদি এরকম হয়, এরকম যদি হয় তাহলে কি হবে, C4 মানে কি, সি তারপর গুণাকারে আছে, নিচে কি দেখা যাচ্ছে, দেখো আমি দেখতেছি, এখানে a স্কয়ার মানে a দুইবার গুণাকার আছে, লিখলাম a দুইবার গুণাকারে, আর c গুণাকার আছে কয়বার, দুইবার। তাহলে এই c কাটা গেল, এই c কাটা গেল, থাকলো কি a আর a, আর উপর থাকলো c আর c, তাহলে c স্কয়ার ভাগ a স্কয়ার। দেখো তাই হবে, তুমি এই 4 প্লেটে 2 বাদ দাও, কত হয়, c স্কয়ার, আর a স্কয়ার তো a স্কয়ার থেকেই গেল, ঠিক আছে। এবার কথা হচ্ছে যে সব সময় যে তোমার বড়টার থেকে ছোটটাতে মাইনাস এমন কোনো কথা নাই, বড়ও হইতে পারে। যেমন ধরো তোমাকে বললো যে a5 থেকে ধরো a5 ভাগ a7 তোমাকে দেওয়া হলো, 5 এর থেকে যখন 7 বাদ দেই কত হয়, এর পাওয়ার কত হবে, মাইনাস কত হয় 2, তো এবার -2, তাহলে আমরা এটাকে আরো একভাবে লিখতে পারি, কিভাবে লিখতে পারি, এটাকে আমরা এভাবে লিখতে পারি, এভাবে, এটাকে আমরা এভাবে লিখতে পারি, কিংবা যদি এরকমও থাকে, সরি a ভাগ a স্কয়ার, তাহলে কি হয়, ও এটা 4 দাও, তাহলে 3 এর ভিতরে 4 বাদ দিলে থাকে কত, -1, যখন মাইনাস হবে তখন কিন্তু অবশ্যই এই -1 লিখতে হবে, প্লাস হলে শুধু a লিখলেই হবে, যখন মাইনাস হবে তখন -1 লেখা লাগবে, এর মানে কি 1/a, যদি এখানে স্কয়ার হতো, যদি মাইনাস এরকম হইতো তাহলে হবে 1/a স্কয়ার, আবার যদি এরকম হয় আমরা এটাকে এভাবে লিখতে পারবো, এভাবে লেখা যায়, ঠিক আছে। এবার আমরা একটু ভাগও শিখেছি, গুণও শিখেছি, যোগও শিখেছি, বিয়োগও শিখেছি, সুযোগ সম্পর্ক জেনেছি। এখন যদি আমরা একটু অনুশীলন করি তাহলে আমার মনে হয় যে ভালো হয়, ঠিক আছে। কয়েকটা অনুশীলন আমরা একটু দেখি। আচ্ছা, এখন আমরা একটু অনুশীলন করি, প্রথমে একটা গুণের অনুশীলন করি যে কিভাবে হয়েছে সেটা একটু দেখি কেমন। a প্লাস বি ইন্টু a প্লাস বি কি হবে। আচ্ছা, এখন একটা বিষয়, এই যে গুণ দিয়েছি, এটা কিন্তু না দিলেও হবে, আমি বলেছিলাম যদি কিছু না থাকে মনে মনে গুণ আছে, হ্যাঁ, তাহলে যদি নাও দিই তাতেও হবে। এই ধরনের গুণগুলো আমরা কিভাবে করব, এই ধরনের গুণগুলো করব, এখানে যে মানটা থাকবে তার সাথে আমরা একবার এটাকে গুণ করব, আর একবার এটার সাথে গুণ করব, আবার এটাকেও এটার সাথে একবার গুণ করব, আর একবার এটার সাথে গুণ করব, হয়ে যাবে। আচ্ছা, তাহলে এর সাথে আমরা প্রথমে এ গুণ করব, এ আর এ গুণ করলে কত হয়, a স্কয়ার, মানে পাওয়ারে পাওয়ারে যোগ হবে, a স্কয়ার, লিখলাম a স্কয়ার। এরপরে আছে কি, এর সাথে এবার বি এর গুণ হবে, তাহলে a আর b গুণ করলে কি হয়, ab। এখানে কি চিহ্ন হবে, এর আগে কিছু নেই মানে কি, মনে মনে এখানে প্লাস আছে, বি এর আগেও প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে প্লাস, এটা আমরা শিখেছি, প্লাসে প্লাসে প্লাস হবে, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসেও মাইনাস, আবার মাইনাসে মাইনাসে প্লাস, এইটা একটু মাথায় রাখো। আচ্ছা, এর কাছে এবার বি, বি এর সাথে আবার এ কে গুণ করব, এ আর বি গুণ করলে কি হয়, প্লাস এ বি। বি এ লিখলেও হয়,
কিন্তু আমরা পরপর লিখলাম, মানে ধারাবাহিকতা বজায় রেখে এটা করেছি। এবার হচ্ছে বি আর বি, বি আর বি হচ্ছে গুণ করলে কত হয়, বি স্কয়ার হয়। এবার আমরা দেখি এ স্কয়ার, এ স্কয়ার কি এখানে আর আছে? এখন বলবে এ স্কয়ার আছে কিন্তু এ আছে, এই এ নেওয়া যাবে না, এটা একটা পদ, এই দুটো মিলাই কিন্তু একটা পদ, ঠিক আছে? এর সাথে এটার কোনো সম্পর্ক হবে না। যদি এ থাকতো, শুধু এ থাকতো, তাহলে আমরা এর সাথে সম্পর্ক করতাম, যেহেতু নাই অতএব হবে না, এটার সাথে হবে না, এটা তো বি, এর সাথে বি তো হবেই না, তাহলে এ স্কয়ার ছিল এ স্কয়ারের মতো বসে যাবে। এবি আর এবি, দেখো এই দুটো কিন্তু সেম, এবি এটাও এবি এটাও এবি, সেম কিন্তু দুটোই সেম, তার মানে এটার সাথে কিছুটা করা যাবে, এখানে প্লাস আছে। এখন যখনই প্লাস থাকবে, এখানে কয়টা এবি আছে, একটা দুইটা, দুইটা এবি আছে, এটা কি গুণাকারে আছে? যদি এরকম গুণাকারে থাকতো এবি ইনটু এবি, তাহলে আমরা এ বি হোল স্কয়ার দিতাম। হোল স্কয়ার কেন? ব্র্যাকেট দেওয়ার কারণটা কি, যাতে বোঝা যাচ্ছে যে এর উপরেও আছে বি এর উপরেও আছে স্কয়ারটা। যদি আমি এ বি শুধু বি এর উপর স্কয়ার দিই, তাহলে মনে হবে কি এর উপরে কোনো স্কয়ার নাই, বি এর উপরে আছে, যাও এটা বিষয় না। তাহলে তো আমরা গুণ করতে পারতেছি না, গুণ করলে তো স্কয়ার হবে, তাহলে তো গুণ যোগ, যোগের নিয়মে কি হবে, এখানে একটা এখানে একটা, দুইটা আছে, তাহলে 2 এবি, কয়টা এবি আছে, দুইটা আছে, তাহলে 2 এবি। এখানে কি চিহ্ন দেব, এখানেও প্লাস এখানেও প্লাস, প্লাস প্লাস প্লাস, আবার এখানে প্লাস দিলাম, এই দুটো হয়ে গেল বি স্কয়ার, বি স্কয়ার থাকলো। আচ্ছা, এটা দেখে কেন চেনা চেনা লাগতেছে? এটা কিন্তু একটা সূত্র, মনে করে দেখো। এবার একটা জিনিস তোমরা খেয়াল করো, a প্লাস বি ইন্টু এ প্লাস বি, আমরা কোনো জিনিসকে যখন গুণ করেছি, অর্থাৎ 2 গুণ 2, মানে একই জিনিসকে যখন গুণ করেছি, তখন আমরা 2 স্কয়ার দিয়েছি। যখন আমরা a আর a গুণ করেছি, তখন আমরা a স্কয়ার দিয়েছি। আবার যখন আমরা a b ইনটু ab করেছি, তখন ab স্কয়ার দিয়েছি। তাহলে এটাকে কি লেখা যায়, আমরা a প্লাস b ইনটু a প্লাস b যখন করেছি, দুটো একই, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি না a প্লাস b হোল স্কয়ার, তাহলে a প্লাস b হোল স্কয়ার সমান এটা, আমরা কি মিলাইতে পারছি? তাহলে এই যে a প্লাস b ইনটু a প্লাস b, এটাও যা a প্লাস b হোল স্কয়ার তা, তার মানে এই a প্লাস b হোল স্কয়ারের সূত্র হচ্ছে এটা, মানে সূত্র বলতে আমরা এটাই বলেছি, এইটা ডাইরেক্ট করব, ঠিক আছে? তাহলে অনুশীলন আমরা বুঝলাম কিভাবে এটা আসতেছে। আরেকটা জিনিস এবার আমরা দেখব, তো গুণ হইল, সূত্রের মাধ্যমে আরো বিভিন্ন গুণ আমরা করব ইনশাআল্লাহ সামনে। এবার আমরা আসি একটু ভাগ পদ্ধতি নিয়ে। ধরো ভাগ আছে হচ্ছে এখানে ইনটু y কত দেব, কিউব বাই x দি পাওয়ার হচ্ছে 4 ইনটু y দি পাওয়ার 4, তাহলে এটার মান কত হবে? আমরা পাওয়ারে পাওয়ারে কি ভাগের ক্ষেত্রে কি হয়, মাইনাস হয়। এখানে 6টা x আছে, এখানে 4টা x আছে, তাহলে 6টা x থেকে আমরা 4টা x বাদ দিব, তাহলেই হয়ে যাবে। বাদ দিলে কত হয়, 4 5 6 2 হয় না? হ্যাঁ 2 হয়। আর y, এবার দেখো এখানে 3, 3 এর মধ্যে 4 যদি বাদ দিই, তাহলে কত হয়, তাহলে কত হয়, -1। এবারে আমরা আর একটু করব, কি রকম করব, ax² ইনটু 1/y, ঠিক আছে? এটাকে বুঝতে পারছি? আমরা শিখছিলাম যখন কোন পাওয়ার যখন মাইনাস হবে, তখন আমরা এভাবে লিখতে পারি, এটা আমরা শিখেছি 1/a। এখন আরেকটা বিষয় বলে রাখা ভালো, মাইনাসের জন্য আমরা উপরে 1 নিয়েছি, বাই হচ্ছে y, y এর পাওয়ার যত থাকবে আমরা তাই বসাবো, 1, এখানে 1 আছে এখানে 1, এখন 1 না দিলেও হয়, মনে মনে তো আছেই, মনে মনে তো থাকবেই। এখানে যদি -1 না হয় 2 হইতো, তাহলে আমরা এখানে 2 বসাইতাম, 3 হলে 3 বসাইতাম, যেটা হয়তো সেটা বসাই দিতাম। এটাকে আমরা একটু করি, সরি ভাই, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এর মধ্যে আমরা অনেক কিছু শিখেছি, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আজকের মতো এতটুকুই, আবার দেখা হয়ে যাবে তোমাদের সঙ্গে নতুন কোনো ক্লাসে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য
আল্লাহ তোমাদেরকে ভালো রাখো, সুস্থ রাখো। আল্লাহ হাফেজ।